আচ্ছা দেখো, তাহলে আমরা মোটামুটি নাম্বার সম্পর্কে তো জেনে নিলাম। আচ্ছা, এরপরে এই রিয়াল নাম্বারকে এবার আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। রিয়াল নাম্বারকে দুটো ভাগে ব্রেক করছি। রিয়াল নাম্বার যেটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত সমস্ত নাম্বারকে আমরা রিয়াল নাম্বারের মধ্যে ফেলতে পারবো। একটা হচ্ছে কি তোমার ডেসিমেল, যেটা দশমিকে বিস্তার, যেমন হচ্ছে গিয়ে 0.5 বলতে পারো, 0.333 এরকম ভাবে চলছে এরকম কোনো সংখ্যা, অথবা 0.12 আবার ধরে নাও 1 2 3 এরকম ভাবে আসছে। তাহলে ডেসিমেল সংখ্যা এরকম ভাবে আসতে পারে। আর একটা যেটা আমরা নিব দশমিক সংখ্যা, তো হলো এবার একটা হচ্ছে কি ইন্টিজার্স, এটা হচ্ছে ডেসিমেল, আর একটা হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্স মানে আমরা কি বলবো, -6, -8, 0, 5, এগুলো এক্সাম্পলের মধ্যে চলে আসবে, এগুলো ইন্টিজারের মধ্যে চলে আসে, এগুলো আমরা বলেছি এর আগে। ডেসিমেলটা এরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, দশমিক সংখ্যা, আর একটা হচ্ছে জাস্ট নর্মাল একটা সংখ্যা। এবার পি বাই কিউ আকারের সংখ্যাগুলোকে আমরা এরকম ভাবে লিখতে পারি, মানে দশমিকে করলে পি বাই কিউ যে কোনো সংখ্যাকে তুমি যদি দশমিকে করো, তাহলে এরকম দশমিক বিস্তার হলে পয়েন্টে কোনো একটা সংখ্যা হলে সেটাকে আমরা ডেসিমেল বলছি। আচ্ছা, এবার এই যে ডেসিমেল আমরা লিখছি, ডেসিমেল ডেসিমেলে যে বিস্তার করছি, এই ডেসিমেলে বিস্তার করাটা দুই ভাগে হয়। বা আমরা যদি বলি, সেটা বলে দিই তারপরে বলছি, বা তুমি ধরে নাও যে মূলদ সংখ্যা যেটা আছে, মূলদ সংখ্যাকে আমরা যদি দশমিকে বিস্তার করি, মূলদ সংখ্যা মানে যে কোনো সংখ্যা পি বাই কিউ আকারে, এটাকে আমরা মূলদ সংখ্যা বলেছিলাম, যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0। ধরে নাও আমি 1-2 লিখলাম, এই সংখ্যাটাকে আমি ডেসিমেলে বিস্তার করছি, তাহলে কত হবে, 0.5 হবে। 1-3 যদি নিই তাহলে কত হবে, 0.333 এরকম ভাবে আসবে। তাহলে পি বাই কিউ কে যদি আমরা ডেসিমেলে বিস্তার করি, হয় তোমার ভাগ মিলে আছে, মানে এরকম এরকম তো হতে হতে পারে একটা সংখ্যা, যে একটা সংখ্যা আছে 4 কে তুমি, বা এরকম হচ্ছে গিয়ে ধরে নাও অনেক বড় একটা সংখ্যা 100 আছে, নিচে তোমার 40 আছে, এরকম একটা সংখ্যা। তো এটাকে ক্যালকুলেশন করে কি পাবে, 5/2 পাবে, তাহলে ডেসিমেল বিস্তার যদি করো তাহলে 2.5 হবে। তাহলে পয়েন্ট দিয়ে যেগুলো সংখ্যা আসবে সবই হচ্ছে ডেসিমেলে বিস্তার। এবং এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে দুটো ভাগে ভাগ করে দিব, দেখো, একটা হচ্ছে গিয়ে রেকারিং, একটা হচ্ছে রেকারিং, একটা হচ্ছে রেকারিং অর রিপিটিং, অর রিপিটিং। রেকারিং মানেই হচ্ছে রিপিটিং বলতে পারো, এটা পুনরাবৃত্তি, বারবার করে ফিরে আসছে, পুনরাবৃত্তি। এটাকে আর একটা নাম দেওয়া হয় যেতে পারে, সেটা হচ্ছে টার্মিনেটিং, টার্মিনেটিং। মানে একটা মূল সংখ্যার দশমিকে বিস্তার, সেটা কেমন হবে, একটা মূল সংখ্যার দশমিকে বিস্তার রেকারিং হতে পারে, বা সেটাকে আমরা বলবো টার্মিনেটিং বলবো। রেকারিং, রিপিটিং, রেকারিং আমরা রিপিটিং বলছি, এবং এটা হচ্ছে টার্মিনেটিং। টার্মিনেটিং মানে কি, একটা সময় পরে এটাকে স্টপ করে দেওয়া যায়। স্টপ করে দেওয়া মানে কি, এখানে দেখো 0.5 যেটা আছে, এটা দশমিকের পরে এক ঘর পরে গিয়ে ভাগ মিলে গেছে, সেই জন্য আর কি হচ্ছে, তোমার এই সংখ্যাটাকে আর লেখা হয়নি। 0.33 আছে, এটাকে আমরা টার্মিনেট করতে পারবো। এটাকে আমরা টার্মিনেট করতে পারবো কি করে, আমরা এরকম ভাবে লিখে এসেছি, 0.3, 3 রিপিট করছে তাহলে পুনঃপুনি দিয়ে দাও, ঠিক আছে, 3 রিপিটিং করছে তাহলে পুনঃপুনি এরকম ভাবে দিয়ে দাও। তাহলে এর যেটা উদাহরণগুলো আমরা লিখলাম সেটা হচ্ছে এই পাশে, এই উদাহরণগুলো থাকলো এরকম। আচ্ছা, দশমিকে যে সংখ্যা বিস্তার হয়, এই দশমিকের সংখ্যা বিস্তার হলে এই সংখ্যাটা এরকমও হতে পারে, কিছু কিছু সংখ্যা কি হয়, নন রিপিটিং হয়, নন রিপিটিং, যেটাকে আমরা বলতে পারবো নন রিপিটিং যদি হয় তাহলে নন কি হবে, টার্মিনেটিং হবে, নন টার্মিনেটিং, নন রিপিটিং, নন টার্মিনেটিং, মানে এটাকে টার্মিনেট করতে পারবে না।
কোনো সূত্র নেই। নন রিপিটিং, নন টার্মিনেটিং। এবং এই যে নন রিপিটিং, নন টার্মিনেটিং, এটাকে আমরা বলবো ইরেশনাল নাম্বার। এটাকে আমরা বলবো ইরেশনাল নাম্বার, বা যেটাকে বলেছিলাম অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তাহলে দশমিকের বিস্তার সংখ্যা দুটো, একটা হচ্ছে নন রিপিটিং, নন টার্মিনেটিং, যেটাকে আমরা বলছিলাম ইরেশনাল নাম্বার। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আর একটা হচ্ছে গিয়ে, আচ্ছা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা, আর এটাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। তাহলে গোড়া থেকে আমরা একবার বলে দিচ্ছি যে আমরা ডেসিমেলে যখন আমরা দশমিক বিস্তার করলাম, তো দশমিক বিস্তার করে দেখলাম যে দুই ধরনের দশমিক বিস্তার হচ্ছে। দুই ধরনের দশমিক পদ্ধতিতে আমরা সংখ্যা লিখতে পারছি। একটা সংখ্যা যেটা দশমিকের পরে ভাগ মিলে যাচ্ছে, বা দশমিকের পরে কি হচ্ছে, সংখ্যাটা রিপিট করছে। ঠিক আছে? তো রিপিট এরকম ভাবে করতে পারে। আর একটা এক্সাম্পল আমি নিচ্ছি। রিপিট এরকম ভাবে করতে পারে যে ধরে নাও 1.23 এরকম ভাবে রিপিট করে যাচ্ছে, তাহলে এটাকে আমরা স্টপ করতে পারবো। 2 3 তার মাথায় কি করে দিলাম, কোন দিয়ে দিলাম। 2 3 যেহেতু রিপিট করছে, তাহলে এটাকে আমরা কি করলাম, স্টপ করে দিতে পারলাম এখানে। আচ্ছা, এটা হচ্ছে কি তোমার কি হয়ে যাবে, তাহলে যেটা যেটা দশমিক বিস্তার করবে তুমি, যেটা কি হয়ে যাবে, টার্মিনেটিং হয়ে যাবে, মানে এটাকে আমরা স্টপ করতে পারছি, টার্মিনেটিং হয়ে গেল। যেটা রিপিটিং হচ্ছে বা রেকারিং হচ্ছে, সেটা কেমন সংখ্যা হবে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, বা যেটাকে আমরা বলছি রেশনাল নাম্বার। কিন্তু এরকম একটা সংখ্যা যেটাকে আমরা না শেষ করতে পারবো, টার্মিনেট করতে পারবো কোনো পদ্ধতিতে, এবং যেটা কোনো রকম রিপিটিং, এরকম রিপিটিং হচ্ছে না, তাহলে সেটাকে আমরা কি বলবো, অম্লক সংখ্যা বলবো। এক্সাম্পল নাও, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পলের মধ্যে একটা সংখ্যা আমি এখানে লিখছি, ধরে নাও 1.23 233 233 তাহলে দেখো, এখানে দুইবার পরে এখানে দুইবার, তারপরে আর মিলছে কি, মিলছে না। তাহলে এটা কোনোভাবেই দেখবে মিলবে না। তাহলে এই সংখ্যাটা কি হয়ে গেল, অমূলক সংখ্যা হয়ে গেল, কারণ এটা না দশমিকের পরে ভাগ মিলছে, আর নন দশমিকের পরে কি হচ্ছে, রিপিটিং হচ্ছে। তাহলে সেই জন্য এটাকে আমরা বলবো নন রিপিটিং, নন টার্মিনেটিং, বা হচ্ছে গিয়ে তোমার, যেটাকে বলছে ইংরেজিতে বলছে রিপিটিং, মানে যে পুনরাবৃত্তি, মানে এটা পুনরাবৃত্তি কিন্তু হচ্ছে না। হুম? তাহলে এটাই তোমার ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে যাবে। অথবা তুমি নিতে পারো পাই এক্সাম্পল হিসেবে। তুমি √2 নিতে পারো, √3 নিতে পারো। এদের যদি রুটকে বিস্তার করি আমরা, তাহলে সেক্ষেত্রে এদের কিন্তু তোমার দশমিকের পরে না ভাগ মিলবে, আর না দশমিকের পরে রিপিটিং আসবে। বেশ, এইটুকু বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে রেকারিং যেগুলো ওগুলো আর রুটতে হবে না। না, ওগুলো রুট দিয়ে হবে না। তুমি যদি এরকম ভাবে রুট দিয়ে বানাতে চাও, একটা সংখ্যা তুমি বানালে √4 মানে কি, এটা 2 হয়ে গেল, সেটা মূলদ সংখ্যার মধ্যে চলে গেল। কিন্তু দশমিকে যদি আমি বিস্তার করতে চাই, এটাও মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, কিছু কিছু মূলদ সংখ্যার দশমিকে বিস্তার হয়, যেমন 1-এর 3 করলাম বা 2-এর 3 করলাম, এটা দশমিক, এটাও মূলদ সংখ্যা, এটাও মূলদ সংখ্যা, কারণ এটাকে আমি 2 বাই আকারে লিখতে পারছি। কিন্তু এটা পার্থক্য কি, এই যে 2-এর 3 যেটা লিখলাম, সেটা দশমিকে বিস্তার করতে পারছি, ডেসিমেলে রিপ্রেজেন্ট করতে পারছি, তখন এটা কি হবে, 0.666 এরকম রিপিট হবে। তখন এটা আমরা 0.6 দিয়ে এটাকে স্টপ করতে পারবো। এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, একটা জিনিস দিয়ে, একটা সূত্র দিয়ে বাই চান্স যদি এরকম কোশ্চেন যদি দেয়, আচ্ছা, এখানে আমার নোটে লেখা আছে যেটা, যে এভরি রেশনাল নাম্বার, লিখে না ছোট ছোট করে পয়েন্ট গুলো লেখা থাকে, এভরি রেশনাল নাম্বার ইজ ফ্র্যাকশন, এভরি রেশনাল নাম্বার ইজ ফ্র্যাকশন, এভরি ইন্টিজার ইজ রেশনাল নাম্বার, এভরি ইন্টিজার ইজ রেশনাল নাম্বার। আচ্ছা, পয়েন্টটা কি ঠিক লেখা আছে, এভরি ইন্টিজার ইজ রেশনাল আছে, দেখে নিচ্ছি।
but not measures. আচ্ছা, এখানে বলছে প্রথম নোটটায় যেটা বলছে যে এভরি রেশনাল নাম্বার হচ্ছে গিয়ে এভরি রেশনাল নাম্বার ইজ ফ্র্যাকশন। প্রত্যেকটা আমি যে কোনো রেশনাল নাম্বার একটা নিলাম সেটাকে আমি ফ্র্যাকশন আকারে লিখতে পারি। যেমন আমি যদি এখানে 2 নিই তাহলে 2 কে আমি কিভাবে লিখতে পারবো? 2/1 ফ্র্যাকশন আকারে যেকোনো সংখ্যাকে আমরা লিখতে পারবো। সেইজন্য বলছে এভরি রেশনাল নাম্বার ইজ এ ফ্র্যাকশন। প্রত্যেকটা রেশনাল নাম্বার কি হয়ে যাবে? ফ্র্যাকশন আকারে তুমি এটাকে রিপ্রেজেন্ট করতে পারো। 2 এর 3 হচ্ছে এটা একটা ফ্র্যাকশন। তাহলে এভরি রেশনাল নাম্বার হচ্ছে ফ্র্যাকশন। আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, এভরি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার। এভরি ইন্টিজার, এক্সাম্পল যদি নিতে হলে একটা ইন্টিজার হচ্ছে 2 নিলাম বা 0 নিলাম। 2 কে আমি লিখতে পারবো 2/1, 0 কে আমি লিখতে পারবো 0/1। এভরি ইন্টিজার ইজ এ রেশনাল নাম্বার বাট নট ভাইস ভার্সা। কিন্তু একটা রেশনাল নাম্বার ইন্টিজার নয়। হ্যাঁ, এটা হতে পারে। একটা রেশনাল নাম্বার আমি নিলাম p/q, ধরে নাও 2 এর 3, এটা অবশ্যই রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার, কিন্তু এটাকে আমি ইন্টিজার বলতে পারবো না। এটা ইন্টিজার, ইন্টিজার হতে গেলে কি হতে হবে? ওদের ইন্টিজারের সিকোয়েন্সটা কেমন ছিল? 0, 1, এগুলো থেকে ছোট ছোট কোশ্চিন হতে পারে। 0, 1, 2, 3, এরকম ভাবে ইনফিনিটি, আর এদিকে -1, -2, ইনফিনিটি। তাহলে একটা রেশনাল নাম্বার সেটা কিন্তু ইন্টিজার নাও হতে পারে। 2 এর 3 হচ্ছে একটা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার ডেফিনেশনে কি বলছিলাম? p/q আকারে লেখা যায়, যেখানে নিচেরটা অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে 2 এর 3 কে তুমি এই ইন্টিজারের যেটা সিরিজ ছিল তার মধ্যে কিন্তু তুমি 2 এর 3 কে কোথাও খুঁজে পাবে না। তাহলে একটা রেশনাল নাম্বার ইন্টিজার নাও হতে পারে, কিন্তু একটা ইন্টিজার রেশনাল নাম্বার। তুমি এখান থেকে যে কোনো একটা ইন্টিজার করো, 100 সেটাকে রেশনাল নাম্বারে করতে পারবে, কারণ 100/1। খুব সুন্দর একটা কোশ্চেন। এখান থেকে কিন্তু কোশ্চেন এরকম ছোটখাটো কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। অনেক সময় কোশ্চেন এরকম তোমাকে বলতে পারে, 0 কি রেশনাল নাম্বার? বলো, 0 কি রেশনাল নাম্বার? বা 0 কি মূলদ সংখ্যা? হ্যাঁ, 0 হচ্ছে মূলদ সংখ্যা, কারণ 0 কে আমরা 0/1, হ্যাঁ 0/1 আকারে লিখতে পারছি, যেখানে এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটা হবে। তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস। এরকম ছোট ছোট যেগুলো আজ কনসেপ্ট গুলো, এই জিনিসগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা সূত্র বলে দিই, যে ধরে নাও a এবং b দুটো রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আমরা বের করব বিটুইন a and b। a আর b, a হচ্ছে একটা সংখ্যা, b হচ্ছে একটা সংখ্যা, এর মাঝখানে যদি একটা রেশনাল নাম্বার বের করতে চাই, তাহলে ডিরেক্ট একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে a k প্লাস b বাই k প্লাস 1, যেখানে a হচ্ছে গিয়ে 1, 2, 3 এরকম কোনো সংখ্যা। ধরে নাও তোমাকে বলা হলো যে 5 এবং 6 এর মধ্যে, 5 এবং 6 এর মধ্যে রেশনাল নাম্বার বের করো। একটা লাইন তৈরি করলাম, এটা হচ্ছে 0, এখানে ধরে নাও 1 আছে, এখানে ধরে নাও 2 আছে। তাহলে আমাকে কোশ্চেন করা হলো যে 1 এবং 2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, হলো। 4টা অপশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি এখান থেকে করতে পারবো, বের করতে পারবো এই ফর্মুলা দিয়ে। আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ak প্লাস b, ak প্লাস b বাই k প্লাস 1। a মানে 1, a মানে দেখো 1, 2, 3 যে কোনো নিতে পারো তুমি। তাহলে আমি 1 নিলাম, প্রথমে একটা বের করছি, তাহলে প্রথমে 1 দিয়ে শুরু করলাম। b মানে কত গো? 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1, তাহলে 3/2, 1.5 হচ্ছে একটা রেশনাল নাম্বার। আমি যদি 2 নিই, এর ভ্যালু যদি 2 নিই, তাহলে কি হয়ে গেল? 2 প্লাস 1, 4/3।
এটাও একটা রেশনাল নাম্বার হবে। 1 দেখবে 1 পূর্ণ 1 এর 3 আসছে। তাহলে এটা একটা ফর্মুলা দিয়ে আমরা অঙ্ক করে যদি আমাকে বের করতে বলে, হয়তো এগুলো সাধারণত বের করতে দেয় না, কিন্তু লিখে দিলাম ফর্মুলাটা, অনেক সময় যদি কাজে লাগে তাহলে অ্যাপ্লাই করব। তাহলে দুটো মূলদ সংখ্যার মধ্যে যদি একটা মূলদ সংখ্যা আমাকে বের করতে বলে, তাহলে এরকম ভাবে আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এমনিও বের করা যাবে। এমনিও কি করে বের করা যাবে, যে 1 এবং 2 এর মাঝখানে তুমি, হ্যাঁ বলো। 1 আর 2 ধরেই করবো মানে আমার আর এখানে যেহেতু 1 আর 2 দেওয়া আছে, তাহলে এই সূত্রে a এর জায়গাতে 1 বসাবো, b এর জায়গাতে 2 বসালাম। এবার তোমাকে যদি 5 আর 6 এর মানটা তুমি যদি এর মানটা তুমি প্রথমটা যখন বের করবে, প্রথম একটা রেশনাল নাম্বার বের করবে, তাহলে কে এর মান তুমি 1 ও নিতে পারো, 2 ও নিতে পারো, 3 ও নিতে পারো। এরকম তোমাকে যদি একটা বের করতে বলে, একটা বের করার জন্য প্রথমে কে এর মান 1 নিলাম, সেকেন্ড আরেকটা যদি বের করতে বলে তাহলে কে এর মান 2 নিলাম। 1 থেকে শুরু করবো, তোমাকে 3টে বের করতে বলবো। যেমন এটা একটা ভ্যালু এলো, আর একটা ভ্যালু হলো এটা 1 পূর্ণ 1 এর 3। তোমাকে যদি আরেকটা বের করতে বলে, তাহলে কি ভ্যালু এবার আমি কত বসাবো, 3 বসাবো। তোমরা যে কটা বলবে হ্যাঁ হ্যাঁ, যদি একটা বের করতে বলে তাহলে কে এর মান 1 ধরলাম, দুটো বের করতে হলে তাহলে একবার 1 ধরলাম, একবার 2 ধরলাম, তিনটে বের করতে হলে একবার 1 2 তারপরে 3 ধরবো। আচ্ছা, এবার যেটা জিনিস বলছিলাম, এখানে একটা জিনিস দেখো, যে এর মান যদি আমরা 1 নিই না, তাহলে কি হচ্ছে, এর মান যখন 1 নিচ্ছি, তখন ফর্মুলাতে দেখো কি আছে সূত্র, a প্লাস বি বাই 2, এরকম একটা সূত্র আছে। তার মানে তোমাকে যদি বলে 5 এবং 6 এর মধ্যে একটা মূল সংখ্যা বের করো, তাহলে কিচ্ছু করবে না, 5 প্লাস 6 বাই 2, 11 বাই 2 কত, 5.5। 5 এবং 6 এর মধ্যে একটা মূল সংখ্যা হয়ে গেল 5/5, বা তুমি এটা না লিখে ডেসিমেলে না রিপ্রেজেন্ট করে আমরা 11/2 করতে পারি, কোনো সমস্যা নেই, বা 5.5 ও লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটাও একটা মূল সংখ্যা। তাহলে ডিরেক্টলি এই সূত্র এরকম ভাবে অ্যাপ্লাই করা যায়। এবার যদি এরকম বলে, আর একটা কনসেপ্ট, ইরেশনাল নাম্বার অনেক সময় বের করতে বলে, দেয় না সাধারণত, আমি কোশ্চেন দেখিনি কিন্তু বলে দিচ্ছে। তো এখন কোশ্চেন যেরকম করছে সেখানে জেনে রাখাই ভালো। ইরেশনাল নাম্বার বিটুইন এ অ্যান্ড বি, বিটুইন এ অ্যান্ড বি, এর মধ্যে একটা ইরেশনাল নাম্বার যদি বের করি, একটা যদি বের করতে চাই তাহলে রুট ওভার এবি লিখবো, কিন্তু তারপরের ইরেশনাল নাম্বারটা আরেকটা বের করতে বলে তাহলে এরকম লিখবো, কিউব রুট অফ এবি, এরকম ভাবে লিখবো। অডে লিখবো, তাকে 1 এর পরে 3 নিলাম, 3 এর পরে 5 নিবো, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে যে 3 এবং 2 এর মধ্যে ধরে নাও, বা 2 এবং 3 এর মধ্যে আমাকে একটা ইরেশনাল নাম্বার বের করতে বললো, তাহলে আমি যদি প্রথমটা বের করি তাহলে কি করবো, 3 ইন্টু √6, এটা হচ্ছে একটা অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, এরপরে যে জিনিসগুলো করে নিয়েছি সেগুলো আমি সংক্ষেপে একটু বলে দিব। ঠিক আছে, এখানে আমি এবার ইন্টিজার্সকে ভেঙে নিব। ইন্টিজার্স আমরা পড়েছি, কিন্তু এবার ইন্টিজার্সকে আমি একটু ভাঙতে শুরু করলাম। একটা কি ছিল, পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ছিল 1 2 3 4 5। একটা ছিল শুধু শূন্য, আর একটা ছিল নেগেটিভ ইন্টিজার্স, -1 -2 -3, এরকম ভাবে নেগেটিভ ইন্টিজার্স। এই যে পজিটিভ ইন্টিজার্স, যেটাকে আমরা কি বলবো, ন্যাচারাল নাম্বার বললাম, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার বললাম পজিটিভ ইন্টিজার্স। জিরো, জিরো হচ্ছে না পজিটিভ, নাইদার পজিটিভ নর নেগেটিভ, না তোমার ধনাত্মক মান বলতে পারবো জিরোকে, না ঋণাত্মক মান বলতে পারবো। সংক্ষেপে যেটাকে বলে নিউট্রাল, নিউট্রাল ইন্টিজার, নিউট্রাল ইন্টিজার। এটার আবিষ্কারকে আর্যভট্ট। সব আমরা বলে দিচ্ছি। আচ্ছা, জিরো, এই যে নাম্বারটা যেটা আছে, আচ্ছা এখানে পরে ওটা পরে এই জিনিসটাকে বলছি। আচ্ছা, এখানে আর নেগেটিভ ইন্টিজার্স নিয়ে কোনো কিছু বলার নেই, এটা -ইনফিনিটি পর্যন্ত চলে যাবে।
এটা পজিটিভ ইন্টিজার্স এর একটা পার্ট, জাস্ট আমরা নেগেটিভ করে করছি। এবার ইন্টিজার্স নিয়ে আরেকটা কনসেপ্ট আছে, যে আমরা এই যে ইন্টিজার্সকে দুই ভাগে ভাগ করলাম, এবার ইন্টিজার্সকে আরো দুই ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে ইভেন, যেটাকে বলে জোড় সংখ্যা, আর একটা হচ্ছে ওয়ার্ড, বিজোড়। বিজোড়ের মধ্যে সবাই কমন জানে, যেগুলো 2 দিয়ে ডিভিজিবল হয়। 2, 4, 6, 8 নাম্বার ডিভিজিবল বাই 2, নাম্বার ডিভিজিবল বাই, সেটাকে আমরা কি বলবো, জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হচ্ছে কি কোনটা, নাম্বার নট ডিভিজিবল বাই 1, 3, 5, 7। এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে জিরোকে কোথায় নেব, জিরো কোথায় আসবে, জিরো ইভেন হবে না অড হবে? জানো এটা? অ্যান্সার হচ্ছে গিয়ে, আমি যদি বলি, কোশ্চেন যদি বলি জিরো ইভেন অর অড, কোশ্চেন আসতে পারে। অ্যান্সারটা হচ্ছে জোড় হবে। অ্যান্সার হবে ইভেন, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার কেন হবে সেটা দুই ভাগে ব্যাখ্যা করা যায়, দুই ভাগে ব্যাখ্যা করা যায়। যে আমরা যখন ইন্টিজার্স নিয়েছিলাম তখন এরকম ভাবে সংখ্যাটা নেওয়া হয়েছিল, দেখো জিরো নেওয়া হয়েছিল, 1, 2, 3, 4, 5, -1, -2, -3, -4। তাহলে আমরা যখন দেখছি যে গ্যাপ দেখছি, অড নম্বরের গ্যাপ দেখছি, 1 থেকে 3, 3 থেকে 5, তাহলে এদিকেও একটা সংখ্যা আসবে, সেটা হচ্ছে -1, এদিকেও একটা সংখ্যা আসছে, সেটা হচ্ছে -3, তারপরে -7 আসবে। একই রকম ভাবে যদি আমরা ইভেনের ক্ষেত্রে দেখি, তাহলে দেখো 2 এর পরে 4 আসছে, 4 এর পরে একটা সংখ্যা 6 আসবে, 2 এর আগে একটা সংখ্যা, তাহলে কি পাবো, একটা সংখ্যা আমাকে পেতেই হবে, না হলে এই যে সিরিজটা, সেই সিরিজটা কিন্তু মেইনটেইন হচ্ছে না। -2, -2 এর পরে -4, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে জিরো হচ্ছে কি তোমার ইভেন, কারণ জিরো ইভেনের সিরিজটাকে স্যাটিসফাই করছে, অডের সিরিজকে কিন্তু স্যাটিসফাই করছে, সেই জন্য জিরোকে ইভেন তুমি বলতে পারো। না হলে আরেকটা কনসেপ্ট থেকেও বলা যায় যে আমরা সকলেই জানি যে একটা ইভেন নাম্বার, এর সাথে একটা ইভেন নাম্বারকে যদি অ্যাড করা হয় তাহলে অলওয়েজ এটা ইভেন ভ্যালু দেবে। কিভাবে দিচ্ছে দেখে নাও, যদি আমি 2 এর সাথে 4 কে যোগ করি তাহলে 6 পাবো, স্যাটিসফাই করছে এটা। তুমি যদি জোর করে ধরে নাও যে না, আচ্ছা তুমি যদি এরকম ধরে নাও যে জিরোকে আমি ধরে নাও অড ধরে নিলাম, কথার মানে বলছি জিরো ইভেন নয়, জিরো হচ্ছে ওয়ার্ড, জিরো যদি ওয়ার্ড হয় তাহলে এটা কি স্যাটিসফাই করবে? বা আরেকটা আমি এখানে বলছি, দেখো ইভেন প্লাস ইভেন, ইভেন হলো ইভেন প্লাস অড, ইভেন প্লাস অড করে দেখো, ইভেনের সাথে তুমি যদি অড কে যোগ করো তাহলে অলওয়েজ কি পাবে, অডই পাবে। একটা এক্সাম্পল নিই, 2 এর সাথে আমি 1 যোগ করলাম, ইভেনের সাথে অড যোগ করলাম, তাহলে কিন্তু অডই পেয়েছি, স্যাটিসফাই করবে। আমি জোর করে এবার আমি কি ধরছি, জিরোকে আমি অড ধরলাম জোর করে, লেট জিরো বি অড, তাহলে এই যে এটা স্যাটিসফাই করছে না দেখুন, তাহলে ইভেন নিলাম, অড নিলাম, 2 পেলাম, তাহলে হিসাব মতো অড হওয়ার কথা, হিসাব মতো কি হলো দেখো, এটা যদি অড হয়, জিরো যদি অড হয় তাহলে 2 এর সাথে জিরোকে যোগ করে এটা আমি কি পাবো, অড পাওয়ার কথা, কিন্তু অড তো পাচ্ছি না, আমি ইভেন পাচ্ছি।
আমি এটা ইভেন পাচ্ছি, সেই জন্য 0 কি হবে? এটা ইভেন হয়ে গেল। তাহলে 0 কোনো সময় কিন্তু তোমার হতে পারে না, অড হতে পারে না। কারণ এটা ইভেন হয়ে গেল। এটা যদি অড হয়, তাহলে 0 যদি অড হয়, তাহলে এখানে অড ভ্যালু পাবো, যোগ করে অড পাবো, কিন্তু অড তো পাচ্ছি না, ইভেন পেয়ে যাচ্ছে। তাহলে এটা স্যাটিসফাই করছে না, এই যেটা আমি যেটা লিখলাম, সেই জিনিসটাকে স্যাটিসফাই করছে না। সেই জন্য অবশ্যই তাহলে 0 কি হয়ে গেল? ইভেন হয়ে গেল। কারণ 2 এর সাথে 2 যোগ করে, এটা যদি ইভেন হয়, তাহলে ইভেনের সাথে ইভেন যোগ করে ইভেনই পাবো, যেটা আগের ইকুয়েশন স্যাটিসফাই করছে, আগে যেটা আমরা বললাম। তাহলে এই হিসাবে এরকম ভাবেও বলা যায় যে এটা হচ্ছে কি তোমার ইভেনই হবে, সেটা তোমার ইভেনই হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস বলে দিই, যে আমরা পজিটিভ ইন্টিজার্স জানি, কিন্তু পজিটিভ ইন্টিজার্স মানে কি? 1, 2 থেকে ইনফিনিটি পর্যন্ত। এই পজিটিভ ইন্টিজার্সকে আমরা কিন্তু আবার 3টে ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে কি, তার মধ্যে আছে প্রাইম নাম্বার। তোমরা জানো, কিন্তু তারপরে আমি ভেঙে ভেঙে শুধু একটু বলে দিচ্ছি। 1 হচ্ছে এমন একটা সংখ্যা, 1 ইজ নাইদার প্রাইম নর কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? যৌগিক সংখ্যা আর একটা হচ্ছে কম্পোজিট নাম্বার। প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা, বাংলাগুলো একটু জেনে রাখো ভালো। যেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করতে পারবো, 1 এবং সেই সংখ্যা দিয়ে ডিভাইড করতে পারবো, সেটা হচ্ছে কি তোমার মৌলিক সংখ্যা। মানে এর ফ্যাক্টর কি থাকবে? মৌলিক সংখ্যা মানে কি থাকছে? এর ফ্যাক্টর 1 থাকবে, ঠিক আছে? নাম্বার হ্যাভিং only 2 factors, একটা হচ্ছে 1, একটা হচ্ছে itself। যেমন প্রাইম নাম্বারের মধ্যে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, এগুলো হচ্ছে তোমার প্রাইম নাম্বারের মধ্যে পড়ে যাবে। 1 হচ্ছে কি নাইদার প্রাইম নাম্বার নট কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কি? নাম্বার হ্যাভিং more than 2 factor। যে কোনো একটা নাম্বার নাও একবার দিয়ে, যে ওর দুটো ফ্যাক্টর পাবে, ঠিক আছে? 2, 3, 5, 7 এরও দুটো ফ্যাক্টর আছে, কিন্তু এরকম একটা নাম্বার তুমি যদি বের করতে পারো যার দুটোর থেকে বেশি ফ্যাক্টর আছে, তাহলে সেগুলো তোমার কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, যেটাকে আমরা বলবো যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা 2, সরি 2 হবে না, কারণ 2 এর 1 আর 2 আছে তো। 4, 9, 6, 8, 10 এগুলো সবই যৌগিক সংখ্যার মধ্যে চলে আসছে। আমাদের উদাহরণে যেটা ছিল সেটা কত ছিল বলবে? উদাহরণে বলছে, আমাদের কোশ্চেনে যেটা ছিল 171, 171, 171 ফ্যাক্টর দেখে নাও। 171 মানে কি করা যাবে? 171 মানে হচ্ছে 9 ইন্টু 90। তাহলে কি হচ্ছে, তুমি 171 ছাড়া আরো দুটো ফ্যাক্টর পেয়ে যাচ্ছ, 9 পেয়ে যাচ্ছ, 19 পেয়ে যাচ্ছ। এটা কি হয়ে গেল? যৌগিক সংখ্যা। ঠিক আছে? এটা যৌগিক সংখ্যা হয়ে গেল। 7 একে 8 একে 9, 7 একে 8, 8 একে 9, মানে সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল হয়ে আছে, তার মানে আমরা যৌগিক সংখ্যা বলতে হবে। আচ্ছা, কোশ্চিন যদি এরকম বলি একটা, স্মলেস্ট প্রাইম নাম্বার, স্মলেস্ট ইভেন প্রাইম নাম্বার, চলো
স্মলেস্ট ইভেন প্রাইম কিভাবে? রোল অ্যান্সার হচ্ছে 2। এক থেকে 50 পর্যন্ত 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার কতগুলো আছে? ডিরেক্ট এটা মুখস্থ রাখতে হবে। 15টি। 50 থেকে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে? 10টি। তাহলে আমরা যদি বলি 1 থেকে 100 পর্যন্ত টোটাল কতগুলো প্রাইম নাম্বার হয়ে গেল? 25। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তাহলে মোটামুটি নাম্বার সম্পর্কে আমরা কিন্তু অনেক জিনিস জেনে নিলাম, যেগুলো আমাদের কিছু জিনিস জানা ছিল, কিছু জিনিস অজানা ছিল। এবার আরো জিনিস কয়েকটা এক্সাম্পল আছে, তারপরে আমি আস্তে আস্তে ডিভিজিবিলিটি রুল সবকিছুতে যেতে পারবো। রেকর্ডিং অন করেছি গো? দাদা প্রাইম নাম্বার কি করে বলবো? সব বলে দেবো, একটু শুধু ওয়েট করো। রিলেটিভ, হ্যাঁ 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 হচ্ছে। রিলেটিভলি প্রাইম নাম্বার, যেটাকে বাংলাতে বলে আপেক্ষিক, আপেক্ষিক মৌলিক সংখ্যা। একে অপরের সাপেক্ষে মৌলিক। সংখ্যা দুটো মৌলিক নাও হতে পারে, কিন্তু একে অপরের সাপেক্ষে মৌলিক। আপেক্ষিক মৌলিক সংখ্যা। এক্সাম্পল কি? ও প্রাইম কি এটা? হুম না, ও প্রাইম প্রাইমের না, মতো প্রাইম আলাদা গো। আচ্ছা, বলছি সবগুলো বলছি। রিলেটিভলি প্রাইম নাম্বার মানে আমরা এটা বলবো সেট অফ টু নাম্বারস, সেট অফ টু নাম্বারস হ্যাভিং, এই শেপটা কত হতে হবে? 1 হতে হবে। সেট অফ টু নাম্বারস, আমাকে প্রাইম নাম্বার বলিনি কিন্তু, সেট অফ টু নাম্বারস হ্যাভিং এই শেপ। এক্সাম্পল নাও। তুমি এরকম নিতে পারো, কো প্রাইমও একটা উদাহরণ নিতে পারো, যেমন 1 আর 3, এই দুটো কো প্রাইম, দুটোই প্রাইম নাম্বার আছে, তাহলে এগুলোকে কো প্রাইম বলবো। তাহলে একটা কো প্রাইম নাম্বারও কিন্তু তোমার রিলেটিভলি প্রাইম হতে পারে। আরেকটা এক্সাম্পল নাও, 9, 25, এগুলো প্রাইম নাম্বার না, কিন্তু রিলেটিভলি প্রাইম, কারণ এদের এইচসিএফ কত? 1। তাহলে এদের এইচসিএফ যদি নাও, 9 এবং 25 তুমি যদি এইচসিএফ করো, তাহলে দেখবে 1 পাবে। এইচসিএফ 9, 25 এইচসিএফ করতে জানো তো? গসাগু, গসাগু, বেশ। এটা একটা হলো। কো প্রাইম তো বুঝতেই পারছো। সেট অফ টু প্রাইম নাম্বার, সেট অফ টু প্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। সেট অফ টু প্রাইম নাম্বার এক্সাম্পল যদি আমরা নিই, এগুলো একদম ঘুরে ঘুরে আছে। 2, 3 হবে, 5, 7 হবে, এগুলো। তাহলে কি কো প্রাইম হওয়ার হ্যাঁ বলো। যে কো প্রাইম হওয়ার হ্যাঁ, এগুলো আপেক্ষিক হবে, অবশ্যই আপেক্ষিক হবে, কিন্তু আপেক্ষিক হলে যে কো প্রাইম হয়ে যাবে সেটা কিন্তু না। হুম, দাদা বলছে কো প্রাইম হওয়ার জন্য দুটো
অবশ্যই কোপ্রাইম হতে গেলে দুটো নম্বরকে অবশ্যই কিন্তু প্রাইম নাম্বার হতেই হবে, নাহলে কিন্তু হবে না। আর রিলেটিভ প্রাইমে হচ্ছে হ্যাঁ, রিলেটিভ যেটা আমরা রিলেটিভ বলছি সেখানে হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে টুইন। টুইন বানান করে দিলাম, টুইন প্রাইম। এটা জানো তোমরা? পড়েছিলাম, মনে পড়ছে না এখন। সেট অফ টু প্রাইম নাম্বার হ্যাভিং ডিফারেন্স। এই যে নাম্বার সিস্টেম করা, সেই নাম্বার সিস্টেমে কিন্তু সেরকম প্র্যাকটিস লাগে না। নাম্বার সিস্টেমে তোমাকে জেনে রাখতে হবে জিনিস। নাম্বার সিস্টেমের মধ্যে অনেক জিনিস ঢুকে যাচ্ছে, তো আমি এমনি ডিজিট শেখাবো, ডিভিজিবিলিটি আছে, অনেক কিছু আছে নাম্বার সিস্টেমের মধ্যে। তো সেই জিনিসগুলো শুধুমাত্র তুমি যদি একবার মাঝে মধ্যে একটু দেখে নাও, মাঝে মধ্যে যদি একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করে নাও, তাহলে কিন্তু অনেক জিনিসই মনে থেকে যাবে। এবং তোমাকে এই থিওরি গুলো একটু জেনে রাখতে হবে, এগুলো যাতে না বলে যাও, কারণ এগুলো থেকে এখন কোশ্চিন করে দিচ্ছে। কম্পোজিট নাম্বার থেকে কোশ্চিন চলে এলো, ইন্টিজার্স থেকে কোশ্চিন চলে এলো। সেট অফ টু প্রাইম নাম্বার হ্যাভিং ডিফারেন্স, হ্যাভিং ডিফারেন্স হচ্ছে কি, আমার সিজিএল এর সেটাও কিন্তু একটা পরীক্ষা ছিল ইন্টিজার্স দিয়ে, ডিফারেন্স টু। ডিফারেন্সটা শুধু টু হতে হবে। এক্সাম্পল নাও, 5 7, এদের ডিফারেন্স হচ্ছে টু, পাচ্ছ দেখো। সেট অফ টু প্রাইম নাম্বার যাদের ডিফারেন্স হচ্ছে কি টু হতে হবে, যেমন 15 17। এরকম যদি দুটো নাম্বার পরপর খুঁজে পাও যাদের ডিফারেন্স কত হয়ে যাবে, টু হয়ে যাবে, তাহলে সেটা হয়ে গেল টুইন প্রাইম। আচ্ছা, এরপরে একটা কোশ্চিন দিই, সে কোশ্চিন বলছি। এরপর হচ্ছে পারফেক্ট নাম্বার, এটা খুব ভালো কোশ্চেন, এখান থেকে আসে। পারফেক্ট নাম্বার জানো? পারফেক্ট কে বলে পূর্ণ সংখ্যা, বাংলাতে তো তাই বলছে, পূর্ণ সংখ্যা। এটা লিখে নাও, ইফ সাম অফ অল ফ্যাক্টরস, if sum of all factors of a number, if sum of all factors of a number is equal to, is sum করছি, যতগুলো ফ্যাক্টর হচ্ছে তার সাম করছি, sum of all factors of a number is equal to original number। এখানে একটা জিনিস শুধু বাদ দিতে হবে, এক্সক্লুডিং নাম্বার। এক্সক্লুডিং নাম্বার, ওই নাম্বারটা বাদ দিয়ে যতগুলো ফ্যাক্টর পাবো, যতগুলো ফ্যাক্টর পাবো ওই নাম্বারটা বাদ দিয়ে তাদের সাম যদি করা হয় এবং যোগ করে যদি ওই নাম্বারটাই পাই, তাহলে সেটাকে আমরা পারফেক্ট নাম্বার। Then the number is perfect number। তোমাদের দেখো, কম্পোজিট নাম্বার থেকে কোশ্চিন হয়েছে, পারফেক্ট নাম্বার থেকে কোশ্চিন হলে যদি না জানা থাকে তাহলে করতে পারবে না। যেমন আমি যদি তোমাকে বলি যে 6 7 8 9 কোনটা পারফেক্ট নাম্বার হবে, তাহলে ফার্স্ট, হবে, হ্যাঁ বলো, হ্যাঁ, হবে। এর ফ্যাক্টর গুলো প্রথমে নিব, কিন্তু নাম্বারটাকে বাদ দিই, প্রথমটাই হবে। ঠিক আছে, প্রথমটাই হয়ে যাচ্ছে, কারণ এখানে যোগ করে কত পাচ্ছি, এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 6, 6 কে কেটে দেবো, 6 দরকার নেই। 1 প্লাস 2 প্লাস 3 যদি করি তাহলে কত আসছে, 6 আসছে, তাহলে 6ই হচ্ছে। এটাই হচ্ছে কি অ্যান্সার, বাদ বাকির ক্ষেত্রে হবে না। এর ফ্যাক্টর শুধুমাত্র 1 আর 7, 7 কে তো নিতে পারবে না। এর ফ্যাক্টর হচ্ছে 1 হচ্ছে, 2 হচ্ছে, 4 হচ্ছে, 8 হচ্ছে, 8ও নিতে পারবে না। এর ফ্যাক্টর হচ্ছে 1 3 আর 9 হচ্ছে, 9 কে নিতে পারবে না। তাহলে এখানে যোগ করে 1 পাবো, এখানে যোগ করে 3 পাবো, এখানে যোগ করে 4, তাহলে সেই জন্য 6 হচ্ছে। আচ্ছা, 28 কি হবে বলো তো? যদি আমি বলি 28 কি পারফেক্ট নাম্বার হবে, দেখো তো।
চেক করে বলো। হবে না। শিওর? এর ফ্যাক্টর গুলো লিখে ফেলি, চলো। 1 হবে, 2 হবে, হবে না। 4 হবে, 4 এর পরে একে ভাগ করতে পারছি 7 দিয়ে, 14 দিয়ে, 14 হলো, আর 28, 28 তো বাদ দিয়ে দিব। সবগুলো যোগ করলাম, 1 প্লাস 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 14, যোগ করে দেখো 28 হবে। তাহলে এটা পারফেক্ট নম্বর হবে, এটা হবে। এটা হচ্ছে পারফেক্ট নম্বর, এটা হচ্ছে পারফেক্ট নম্বর। হ্যাঁ, আমার ভুল হয়েছিল। হুম, বেশ। এগুলো একটু দেখে নেবে, এগুলো পারবে আশা করি করতে। আচ্ছা, দাঁড়াও, একটু ওয়েট করো তোমরা। জল খেয়ে নিই। 1 মিনিট। বেশ, এবার একটা আমি কোশ্চেন বলছি, যে question 1, if P and Q are two numbers, if P and Q are two numbers relatively prime number, such that such that P plus Q is equals to 10 and P less than Q. Question বললো, how many pair are possible for P and Q? P আর Q হচ্ছে গিয়ে তোমার রিলেটিভলি প্রাইম নাম্বার, এবং এদের যোগফল হচ্ছে গিয়ে কত? 10। তাহলে রিলেটিভলি প্রাইম নাম্বার হতে গেলে এদের এইচসিএফ, এদের যেটা এইচসিএফ হবে সেটা 1 হতে হবে। তাহলে এরকম কতগুলো নাম্বার আমরা নিতে পারবো? যেমন 1 এর সাথে কতকে নিতে পারবো বলো? এখানে P হচ্ছে লেস দ্যান Q, তাহলে 1 এর সাথে 9 নিলে কিন্তু 10 হচ্ছে, এবং এইচসিএফ 1 হচ্ছে, 1 এর সাথে 9 নিলে 10 হচ্ছে। 2 এর সাথে আমি 8 নিলে এইচসিএফ কিন্তু 1 হচ্ছে না, তাহলে এটা হবে না। আচ্ছা, আগে যোগ করে আমরা লিখে নিই। যেমন হচ্ছে 3 এর সাথে 7 যোগ করলে আমরা 10 পাবো। এর সাথে 1 হয়। হ্যাঁ, 4 আর 6 পাবো। 5 প্লাস 5 পাবো, কিন্তু 5 প্লাস 5 নিতে পারবো, কারণ P লেস দ্যান Q বলেই দিয়েছে। তাহলে আমি যেটা কাটছি না, এটা নিতে পাবো না, কারণ P লেস দ্যান Q, P লেস দ্যান Q। এটা নিতে পারবো না, কারণ এখানে এইচসিএফ অন হচ্ছে না, 1 ছাড়া আর একটা ভ্যালু চলে আসছে, 2 চলে আসবে। এখানে এইচসিএফ নট ইকুয়াল টু 1, কত হবে? এইচসিএফ 2 হবে। এটা হবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। 2 আর 8 হবে না, কারণ এখানেও এইচসিএফ যদি হিসাব করো তাহলে কত পাবে? 2 পাবে। তাহলে এটাও বাদ হয়ে গেল। তাহলে হাউ মেনি পেয়ার্স আর পসিবল? এখানে হচ্ছে বলো দুটো, অ্যান্সার হচ্ছে কি 2টি। ঠিক আছে, বলো, বোঝা গেল?
তাহলে কোশ্চেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এরকম ঘুরে আসতে পারে। তোমাদের ইউনিট ডিজিটে এখন শেখাবো না, আগে আমি একটু ডিভিজিবিলিটিটা শিখিয়ে দিই। ডিভিজিবিলিটিটা শিখালে কি হবে, সুবিধা হবে একটু। অঙ্ক করতে গিয়ে আমাদের ইউনিট ডিজিটটা বের করতে গিয়ে কিছু কিছু জায়গায় লাগে। বলো, জিরোকে যদি জিরো দিয়ে, জিরোকে যদি 5 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাবো? জিরো পাবো, তাই না? জিরোকে যদি 11 দিয়ে ডিভাইড করি, হ্যাঁ 11 দিয়ে যদি ডিভাইড করি তাহলে জিরো পাবো। তার মানে ভাগ করার একটা পদ্ধতি আছে। ভাগ করার পদ্ধতি কি, যে এটার সাথে এটা গুণ করে দেখো জিরো আসছে, এটার সাথে এটা গুণ করে একটা জিরো আসছে, এটার সাথে এটা গুণ করে কিন্তু জিরো আসছে। তার মানে ভাগ করার পদ্ধতিটা কেমন, যে 18কে যদি আমি 6 দিয়ে ডিভাইড করি, তাহলে ভাগ করে এমন একটা সংখ্যা আসতে হবে যার সাথে 6কে এই 3-এর সাথে গুণ করে কিন্তু 18 হতে হবে। তাহলে যদি বলি যে 5/0 কত হবে বলো? এটা হবে না ভাগ। হ্যাঁ, 5/0 কে হবে না ভাগ বলে, কিন্তু 5/0 মানে কি হবে, ইনফিনিটি হবে। এটা মানে কি, অনেক বড় একটা সংখ্যা পাবো ভাগের নিয়ম অনুযায়ী, এমন একটি বড় সংখ্যা যেটা, যার সাথে ইনফিনিটি গুণ করলে কিন্তু 5 আসবে। কিন্তু এটা তবুও অবিশ্বাস বলে মনে হয়, কিন্তু ম্যাথামেটিক্যালি এটাই সত্য। এটা প্রুভ করা যায়, 5/0 হচ্ছে ইনফিনিটি। 1/0 হচ্ছে কি ইনফিনিটি, প্রুভ করা যায়। আমরা গ্রাজুয়েশনে করেছিলাম, লিমিট দিয়ে করতে হয়। 1/0 ইনফিনিটি প্রুভ করা যায়। 11কে 0 দিয়ে ভাগ করলেও আমরা এমন একটা সংখ্যা পাবো, অনেক বড় একটা সংখ্যা পাবো যার সাথে গুণ করে কিন্তু কি হবে, 11 আসবে। তাহলে 5/0 মানে হচ্ছে ইনফিনিটি। কিন্তু তোমাকে যদি আমি বলি 0/0 কি হবে, তোমাকে যদি বলা হয় যে ইনফিনিটি কি হবে, আচ্ছা ভাগ করে দেখি। 0/0 কে আমরা এখানে পাশে ভাগ করে দেখি, 0কে 0 দিয়ে ভাগ করছে, ভাগের অ্যান্সার অনুযায়ী দেখো 0 একেও 0 হয়, 0 দুইয়েও কিন্তু 0 হয়, 0 তিনেও 0 হয়। তাহলে অনেকগুলোর জন্য কিন্তু ভাগ মিলছে, অনেকগুলো সংখ্যার জন্য ভাগ মিলছে। কিন্তু ভাগের পদ্ধতি বলছে যে আমি একটাই সংখ্যা নেব, অনেকগুলো সংখ্যার জন্য কিন্তু আমার ভাগ কিন্তু স্যাটিসফাই হবে না, একটা সংখ্যার জন্য। যেমন 18কে 6 দিয়ে ভাগ করে শুধু একটাই সংখ্যা পাবে, যার জন্য কিন্তু কি হবে, 18 হবে। 6×3 = 18। তুমি যেরকম ভাবে এই সংখ্যাটাকে সাজাও, আলটিমেট কি আসবে, ওই 6ই আসবে। কিন্তু এখানে 0কে 0 দিয়ে ভাগ করতে গিয়ে দেখা গেল যে অনেকগুলো সংখ্যা আসছে, 1 দিয়েও স্যাটিসফাই হচ্ছে, 2 দিয়েও স্যাটিসফাই হচ্ছে, 3 দিয়েও স্যাটিসফাই হচ্ছে। তাহলে সেটা যেহেতু ভাগের নিয়মকে ফলো করলো না এবং ভাগ মিলে যাচ্ছে প্রতিবার, তাহলে সেই জন্য আমরা এটাকে বলবো নট ডেফিনাইট। নট ডেফিনাইট, বা এটাকে বলে ইনডিটারমিনেট, যেটাকে অনেক সময় এরকম বলা হয় অসংজ্ঞাত, সংজ্ঞাহীন। নট না, ইনডিটারমিনেট। একই রকম এটাও সেম, এর ক্ষেত্রে সে একই জিনিস। ইনফিনিটিকে যদি ভাগ করা হয় ইনফিনিটি দিয়ে, অনেক বড় একটা সংখ্যা, তাহলে 1-এর জন্য ইনফিনিটি হবে, 2-এর জন্য ইনফিনিটি হবে, 3-এর জন্য কিন্তু ইনফিনিটি হচ্ছে। অসংখ্য ভ্যালু চলে আসে, সেই জন্য নট ডেফিনাইট ভ্যালু বা অসংজ্ঞাত বা ইনডিটারমিনেট বলে। বলো, এটা কি বোঝা গেছে? এগুলোতে কোনো সমস্যা নেই আশা করি। আমি যদি জিরো নিই, জিরোর এবার আমি কিছু সংখ্যা লিখবো এবং তাদের ডিভিজিবিলিটি রুলগুলো আমরা পরপর লিখতে থাকি। তাহলে জিরো এমন একটা সংখ্যা, জিরো ইজ ডিভিজিবল বাই
all numbers. 0 is divisible by all numbers. তুমি যে কোনো সংখ্যা নাও, সংখ্যা দিয়ে 0 কে ডিভিজিবল করো, 0 আসবে। তাহলে 0 is divisible by all numbers except 0. Except 0. But no number is divisible by 0. No numbers is divisible by 0. কিন্তু কোনো নাম্বারকে তুমি যদি 0 দিয়ে ডিভিজিবল করো তাহলে সেটা কি হয়ে যাবে? ইনফিনিটি অনেক বড়, যেটা আমরা নিই না, ইনফিনিটি হয়ে যাবে। নো নাম্বার ইজ ডিভিজিবল বাই 0। এক কি, যে 1 ইজ, আচ্ছা এখানে ভাগ করার যেটা আমরা বলছি, মানে ভাগ কিন্তু মিলতে হবে, ঠিক আছে? যেমন আমি 0 কে কোনো একটা সংখ্যা দিয়ে ডিভিজিবল করলাম, তাহলে ভাগ কিন্তু মিললো, সেটা কত হয়ে যাচ্ছে? 0ই হবে। 0 কে 1 দিয়ে ডিভিজিবল করলে 0। এখানে সেই জন্য বলছে যতগুলো লিখবো এখানে ভাগ কিন্তু মিলতে হবে। এখানে সেই জন্য বলছে দেখো, 1 is not divisible by any number. তুমি 1 কে 1 বাদ দিয়ে 1 is not divisible by, তাহলে তো 1 সেম হয়ে গেল। 1 is not divisible by any number except 1. তুমি ভাগ মিলাতেই পারবে না 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে, except 1. But all numbers are divisible by, কিন্তু যে কোনো সংখ্যাকে আমি 1 দিয়ে ডিভিজিবল করলে সেই সংখ্যাটা আসবে, মানে ভাগ মিলছে, ভাগশেষ অবশিষ্ট। যেমন 50 কে তুমি যদি 1 দিয়ে ডিভাইড করো, 50 সেকেন্ড কি হবে? 50 হবে, ভাগ মিলল। 1 কে 50 দিয়ে ভাগ করো, ভাগ মিলছে না, পয়েন্টে চলে আসছে। এই জিনিসটাই বোঝাতে চাইছি। 2 এর ক্ষেত্রে কি, যে 2 দিয়ে যখন আমরা ভাগ করব কোনো একটা সংখ্যাকে, কোনো একটা সংখ্যার লাস্ট ডিজিট should be divisible by, কোনো একটা সংখ্যার যদি শেষে কি হচ্ছে, শেষ সংখ্যাটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয় তাহলে কি হয়ে যাবে? সংখ্যাটা 2 দিয়ে ডিভিজিবল হবে। 4 এর ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট, কোনো একটা সংখ্যার লাস্ট 2 ডিজিট যদি তোমার 4 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা 4 দিয়ে ডিভিজিবল হবে। 8 লাস্ট 3 ডিজিট যদি তোমার 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা কি হবে? 8 দিয়ে ডিভিজিবল হবে। 16 লাস্ট 4 ডিজিট, 32 এরকম ভাবে চলতে থাকবে, হ্যাঁ, লাস্ট 5 ডিজিট। এবার এটা মনে রাখবো কি করে? লাস্ট 1 ডিজিট, 4 মানে 2 এর পাওয়ার 2, লাস্ট 2 ডিজিট। 8 মানে 2 এর পাওয়ার 3, লাস্ট 3 ডিজিট। 16 মানে 2 এর পাওয়ার 4, তার মানে লাস্ট 4 ডিজিট। 32 মানে 2 টু দি পাওয়ার 5, মানে লাস্ট 5 ডিজিট। ঠিক আছে? বলো, এইটুকু নিয়ে কোনো কনফিউশন? হ্যাঁ। 5 এর ক্ষেত্রে আমরা সকলে জানি যে 5 এর ক্ষেত্রে কি হতে হবে? যে লাস্ট ডিজিট এটা শূন্য থাকলে হবে। লাস্ট ডিজিট যদি তোমার 5 দিয়ে ডিভিজিবল হয়, শেষে যদি শূন্য থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 5 দিয়ে ডিভিজিবল হবে বলবো। 25 এর ক্ষেত্রে সে একই রুল। এবার কি হয়ে গেল? লাস্ট 2 ডিজিট। 125 এর ক্ষেত্রে সে একই রকম। লাস্ট 3 ডিজিট। আচ্ছা, একটা এখানে আমরা এক্সাম্পল লিখলাম। একটা সংখ্যা দিয়ে দিল, সেটা হচ্ছে 8, 5,
7873 এটাকে আমরা ফাইন্ড রিমাইন্ডার when it is divisible by 8 অ্যান্সার কি হবে বলো? রিমাইন্ডার আমরা শিখবো কিন্তু ভাগ এক হবে। হ্যাঁ 1 হবে। 8 এর কেস কি ছিল? লাস্ট 3টে ডিজিট আমরা ডিভিজিবল করব 8 দিয়ে। 3 8 কত 24 কেসে 1 তার মানে রিমাইন্ডার 1 এবং সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল নয়। আচ্ছা পারফেক্ট স্কয়ার নাম্বারটা পরে শেখাবো তোমাদের। আগে 3 এর কেসটা বলি। 3 এর আমরা জানি সকলে যে সাম অফ ডিজিট should be divisible by 9 sum of digit should be divisible by কত 9 27 এর ক্ষেত্রে কিন্তু কোনো রুল নেই। 27 এর ক্ষেত্রে কিন্তু এরকম হয় না। একটা এক্সাম্পল নাও তাহলে বুঝতে পারবে। 54 এই সংখ্যাটা যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে 5 প্লাস 4 মানে কত হলো 9। তাহলে 9 is divisible by 3 divisible by 9 but not 27। 9 কিন্তু 3 এবং 9 দিয়ে ডিভিজিবল, সেই জন্য সংখ্যাটা 3 এবং 9 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু আমি যদি রুল তৈরি করি তাহলে 9 27 দিয়ে ডিভিজিবল নয়, কিন্তু সংখ্যাটা দেখো 54 is divisible by 20। 54 is divisible by 27। তাহলে 9 এর ক্ষেত্রে কি 3 এবং 9 এর ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা অ্যাপ্লিকেবল, কিন্তু 27 এর ক্ষেত্রে আমরা কিন্তু 27 দিয়ে যখন ভাগ করব তখন কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। যে যোগ করে ওই সংখ্যাটা 27 হলে সেই যোগ করে যদি সেটা যেটা যোগ করে আমরা পাচ্ছি সেটা যদি 27 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা ডিভিজিবল হবে। 27 এর ক্ষেত্রে কিন্তু এই রুল অ্যাপ্লাই করা যায় না। তার মানে একটা জিনিস বলতে পারছি যে যেই সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে সেটা কিন্তু 27 দিয়ে ডিভিজিবল আবার হয়ে যাচ্ছে এখানটা। বেশ, এবার যদি আমরা বলি একটা কোশ্চেন লিখি তাহলে এবার আমরা রুলগুলো অ্যাপ্লাই করতে পারি। 11 কেস আসবে, সবগুলো আসবে। 11 13 7 আমরা সবকিছু ডিভিজিবিলিটি রুল শিখবো। তখন তুমি প্রাইম নাম্বার নিজে থেকে বের করতে পারবে। ইফ এ নাম্বার 4 6 7 6 8 9 3 is divisible by 3, একটা নাম্বার 4 6 7 8 6 9 3 is divisible by 3, find the sum of all possible values of x। find the sum of all possible values of x। একটা নাম্বার, এই নাম্বারটা যেটা 3 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে find the sum of all possible values of x। এবার 3 এর ক্ষেত্রে আমরা একটা নিয়ম করে নিয়েছিলাম যে ওই সংখ্যাটা 4 6 7 x 8 9 3 ওই সংখ্যাটা এর যোগফল যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটাও কি হবে 3 দিয়ে ডিভিজিবল হবে। এটা আমরা তাড়াতাড়ি, এবং এখান থেকে x এর মান বের করার পরে সমস্ত x কে তোমাকে করতে হবে যোগ করে সামটা বলতে হবে। তাহলে আমরা একটা স্পটে করার জন্য কি করব, আমরা দেখব যে এই নাম্বারের মধ্যে কোন কোন সংখ্যা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে।
সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো তাড়াতাড়ি করার জন্য। অন্যভাবে করা যাবে, সবগুলোকে যোগ করলাম, যোগ করে প্লাস এক্স করে লিখলাম, কিন্তু আমরা সেটা করবো না। ফার্স্ট করার জন্য আমরা কি করবো, যেগুলো সংখ্যা 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে সেগুলোকে বাদ দিয়ে দাও। আচ্ছা, এরপরে কত হলো, 8 এবং 4 এর যোগফল কত, 12। 8 প্লাস 4 এটা পেলাম 12, আর 12 হচ্ছে ডিভিজিবল বাই কত, ডিভিজিবল বাই হচ্ছে 3। সেই জন্য আমরা এরকম ভাবেও কাটতে পারি, সেই জন্য এটা আমি হাইলাইট করে দিচ্ছি। 6 কে আমরা কি করলাম, সরি 6 তো ডিভিজিবল হচ্ছে এখানে 4 এবং 8 এদের যোগফল কি হচ্ছে তোমার 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে এদেরকে আমি কি করলাম, বাদ দিলাম। তাহলে ফাইনালি কি আছে, তোরা নম্বরটা ঠিক লিখেছি, 467x893, 467x893। এই হবে x এর মান। হ্যাঁ, এক্স এর মান 2 হবে, কিন্তু এক্স এর মান কতগুলো হবে সেটা বের করতে হবে। তো সম্ভব ফাইন্ড দ্য অল পসিবল ভ্যালুস অফ এক্স। হ্যাঁ, সম্ভাব্য বলছে, কিন্তু একটাই কেন মান হবে, আরো তো হতে পারে। কিছু হবে, 5 হবে। হ্যাঁ, 5ও হবে। আর এখান থেকে আমরা এরকম ভাবে নিতে পারি, তাহলে এখানে কেটে কুটে কত থাকলো, কেটে কুটে তোমার 7 থাকলো, 7 প্লাস এক্স। তাহলে এক্স এর ভ্যালু এবার তুমি বসিয়ে দেখো, এক্স এর সম্ভাব্য ভ্যালু একটা 2 হচ্ছে, কারণ 7 প্লাস 2 কত হচ্ছে বলো, 9 হচ্ছে। এক্স এর সম্ভাব্য ভ্যালু আবার কত হচ্ছে তোমার বলো, 5 হবে, কারণ 7 এবং 5 এর যোগফল কত, 12 হচ্ছে, 12 ইজ ডিভিজিবল বাই 3। এরপরে কত আসবে গো, 11 8 আসবে, 11 8 7 15, 11 হবে না। 11 ইজ নট এ ডিজিট, 11 তো ডিজিট না। হুম, কারণ দুটো সংখ্যা। না, দুটো ওটা ব্যাপার না। 11 ইজ নট এ ডিজিট, এখানে এক্সট্রা একটা ডিজিট গো, আর 11 একটা দেখো, এক্সট্রা হচ্ছে ডিজিট বলতে কি একটাই সংখ্যা, এই যে 8 9 6 5 এগুলো হচ্ছে এক একটা ডিজিট, সিঙ্গেল ডিজিট। আর 11 তো নম্বর হয়ে গেল, আমরা যখন একটা নাম্বার লিখি 1 2 3, তাহলে এগুলো হচ্ছে ডিজিট এক একটা, আর 11 তো একটা নাম্বার হয়ে গেল, তাহলে 11 ইজ নট এ ডিজিট। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 2 প্লাস 5 প্লাস 8, 8 প্লাস 13 দিয়ে কত, 15। এটা হচ্ছে কি তোমাদের অ্যান্সার। বেশ, আজকে আমি এটুকুই করাবো। তোমরা এবার কি করবে, তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, আমাদের নাম্বার সিস্টেমের যেটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের 1 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো শুধু এমনি দেখো, কি আছে অঙ্ক আছে আমি জানি না। আমি এর পরের দিন এই ডিভিজিবিলিটি রুলের কিছু অঙ্ক করিয়ে, আগে ডিভিজিবিলিটি রুল দিয়ে যেগুলো কোশ্চেন দিয়ে সেই কোশ্চেন গুলো সলভ করবো তোমাদের বইয়ের। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। এটা একবার দেখে নাও আগে। কারো কিছু জিজ্ঞাসা, কিছু বলবে? x মানে হ্যাঁ, আমি বলে দিব, শুক্রবার নাহলে বুধবার পড়াবো, বা সোমবারও পড়াতে পারি, ঠিক নেই। হুম, আমি একটু আগে আমার এটা দেখবো শিডিউলটা। তো হবে না দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে বুধবারই করাবো। যে জিনিসগুলো হয়ে যাচ্ছে সেগুলো একটু প্র্যাকটিস